সদ্য একটা বিধানসভা নির্বাচন দেখলাম আমরা পশ্চিমবঙ্গে। বাংলার রাজনীতি পাল্টাচ্ছে, আর সেই পাল্টানোর সঙ্গেই কি এবার পুরনো হিন্দুত্বের রুটে ফিরছে বাংলার কলোনিগুলো? শুনে খুব অদ্ভুত লাগছে বোধহয়। আজকে হঠাৎ আমরা একটা পার্টিকুলার বাংলার কলোনি এই রকম একটা ফ্রেজ কেন প্রথম লাইনেই বলছি? কারণ আজ সেটা নিয়েই আমাদের আলোচনা হবে। একদিকে বাংলার রাজনীতির যে বড় ছবিটা, বিগার পিকচারটা, সেটার দিকে যেমন আমরা তাকাই, প্রতিদিন তাকাই, তার প্রতিদিনকার পালাবদলের দিকে তাকাই, ঠিক তেমনি সেই তাকানোগুলোর মাঝখানে কোথাও বোধহয় আমরা মিস করে যাই এই ছোট ছোট পকেটগুলোকে। আপনি 2026-এর বিধানসভা নির্বাচনে যতবার হিন্দুদের একজোট হওয়া, হিন্দু কনসলিডেশন এই শব্দগুলো শুনেছেন, যতবার মুসলিম তোষণের কথা শুনেছেন রাজনীতির আলোচনায়, ঠিক কখনো একইভাবে আপনি শুনেছেন মতুয়া ভোট ব্যাংকের কথা। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে এই আলোচনাগুলোর মধ্যে কোথাও যেন আমরা মিস করে গেছি, বা হয়তো সামনে থাকা সত্ত্বেও দেখতে পাইনি বাংলার কলোনির রাজনীতি। আজ তাই নিয়েই আলোচনা করব বলে এই টপিকটা বেছে নিলাম। আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। বাংলার কলোনি এমন একটা শব্দবন্ধ যা বোধহয় বাংলার রাজনীতির সঙ্গে গত 7টা বা 8টা দশক জুড়ে জড়িয়ে রয়েছে, একেবারে ওতপ্রোতভাবে। একটা আরেকটার থেকে আলাদা করা যায় না। কেন বলছি এই কথা? কারণ একটা সময় এই কলোনি শব্দটা আমাদের কাছে অনেক বৃহত্তর অর্থে ছিল। ওই যে বলা হতো ব্রিটিশ কলোনিয়ালিজম, ইম্পেরিয়ালিজমের চিহ্ন হিসেবে, সাম্রাজ্যবাদের চিহ্ন হিসেবে, প্রতীক হিসেবে। সেই কলোনির কথা কিন্তু এখানে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি দেশ স্বাধীন হওয়ার পর, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, দেশ ভাগ হওয়ার পর, তারপর পশ্চিমবঙ্গ জুড়ে আমরা যে বিস্তীর্ণ কলোনিগুলোকে গড়ে উঠতে দেখেছি। আজ সেই সমস্ত ইতিহাস, ভূগোল, রাজনীতি সব কিছুকে খুঁজে দেখার পালা, ছুঁয়ে দেখার পালা। চলুন শুরুতেই শুরু করা যাক যে বাংলায় এই যে কলোনি, এগুলো কবে থেকে তৈরি হতে শুরু করলো, কি তার ইতিহাস, তার রাজনৈতিক প্রেক্ষাপটই বা কী ছিল। 1947-এ একটা রক্তাক্ত দেশভাগ আমরা দেখেছিলাম এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় উপমহাদেশে। রক্তাক্ত এই দেশভাগ যতটা ছিল, তার রক্তের ছিটে সারা ভারতবর্ষের গায়ে লাগলেও সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? পাঞ্জাব পশ্চিম বর্ডারে, আর পূর্ব বর্ডারে বাংলা। পাঞ্জাব তার কারণ সেখানে দেশ ভাগের পর যে নাগরিকদের আদান প্রদান হয়েছিল সেটা পিওরলি একদম দ্বিজাতি তত্ত্ব বা হিন্দু মুসলিম সেই ভাগাভাগি অনুসারে। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই ছবিটা অনেকটা কমপ্লেক্স। কেন কমপ্লেক্স সেটা আমরা আলোচনায় যত এগোবো আশা করি আপনাদের বুঝতে সুবিধে হবে। তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, একটা আমাদের ম্যাপের পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এই 1947-এর দেশভাগের পরই শুরু হলো পূর্ব পাকিস্তান থেকে বেশ কিছু বাংলা ভাষাভাষী মানুষ, হিন্দু যারা, তাদের এপার বাংলায় চলে আসা। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, বাঙালির হিন্দু আইডেন্টিটির পশ্চিমবঙ্গ, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আমরা সেই আলোচনাটার একটা অন্য অনুষঙ্গ হিসেবেই আজকের আমাদের টপিকটা বেছে নিয়েছি, শুধু কলোনির অংশটায় ফোকাস করে। 1950-এ কলকাতা শহর, পূর্ববঙ্গের বহু শহর রক্তাক্ত দাঙ্গা দেখেছে। সে এক বীভৎস ছবি। আমরা যারা তার অনেক পরে জন্মেছি, হয়তো তার 2 দশক পরে, কেউ 3 দশক পরে, তারা সেগুলো সম্পর্কে হয়তো বিক্ষিপ্তভাবে পড়েছি কোথাও। তাও কি পুরোটা পড়া হয়েছে বা পুরোটা পড়তে দেওয়া হয়েছে, আমাদের জানতে দেওয়া হয়েছে সব তথ্য? জানি না আমরা এখনও। কারণ ইতিহাস খুঁড়লে এমন অনেক কঙ্কাল বেরিয়ে আসে যেগুলো দেখে আপনি হয়তো 50 বছর বা 100 বছর পরেও শিউরে উঠতে পারেন।
আজ সেরকমই একটা কঙ্কালের খোঁজ বোধহয় আমরা পাবো যখন আমরা বাংলার এই পশ্চিমবঙ্গের বুকে যে কলোনিগুলো গজিয়ে উঠেছিল রাতারাতি, হ্যাঁ, গজিয়ে ওঠা শব্দটার মধ্যেও না অদ্ভুত একটা শ্লেষ থাকে, জানেন তো, একটা ভুঁইফোর, একটা একটা প্রপার রেকগনিশন না থাকা, সম্মানের প্রশ্ন, একটা চোয়াল চাপা লড়াইয়ের প্রশ্ন, ওই যে বারবার বহু ক্ষেত্রে বহু ব্যবহারে জীর্ণ হয়ে যাওয়া একটা বিশেষণ বাংলা ভাষায়, পিঠে কাঁটাতারের দাগ। আজ সেই সব কিছু নিয়ে আমাদের আলোচনা। যারা ওপার বাংলার মানুষ বা হয়তো আগের প্রজন্মে, তার আগের প্রজন্মে বাড়ির বয়স্কদের মুখ থেকে, দাদু দিদিমার কাছ থেকে বা বাবা কাকাদের কাছ থেকে ওপার বাংলার গল্প প্রচুর শুনেছেন, এপার বাংলায় এসে লড়াইয়ের গল্প শুনেছেন, আজ সবার জন্য আমি চাইব আপনারা এই পর্বটা দেখুন এবং ভাবুন একই সঙ্গে। 1950-এর দাঙ্গার পর থেকেই আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম যে ওপার বাংলার মানুষ সহায় সম্বলহীনভাবে পূর্ব পাকিস্তান ছেড়ে বেছে নিচ্ছেন ভারতকে, এই ভারতীয় ভূখণ্ডকে, পশ্চিমবঙ্গকে। 50 থেকে 52-র মধ্যে এপার বাংলায় অনেক কলোনি গজিয়ে উঠেছিল, যার মধ্যে কলকাতা ছিল, দমদম ছিল, যাদবপুর ছিল, বিজয়গড় ছিল, সোদপুরও ছিল, আর ছিল হুগলি, নদিয়া আর উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশ। এখান থেকেই প্রথম পশ্চিমবঙ্গের বুকে কলোনি শব্দটা সবাইকার চেনা বৃত্তে ঢুকে পড়ে। একটা শহর, একটা গ্রাম, একটা মফস্বল, একটা শহরতলি, সেখানে হয়তো কোনো পুকুর ধার বা কোনো ফাঁকা মাঠ বা এই ধরনের কোনো জমি জায়গা যেগুলো ফাঁকা ছিল, সেই সমস্ত জায়গাতে হঠাৎই এসে শয়ে শয়ে, হাজারে হাজারে এমন কিছু অচেনা মুখ, এমন কিছু মানুষ এসে বসবাস শুরু করলেন যাদের সহায় সম্বল ছিল না। কেউ হয়তো একটা কোনো মতে ট্রাঙ্ক নিয়ে এসছেন, কেউ হয়তো শুধু বিছানাটুকু, কয়েকটা জামা কাপড়, কেউ হয়তো কোলের শিশুকে নিয়ে চলে এসছেন প্রাণ বাঁচাতে, কেউ হয়তো বয়স্ক পরিবারের কোনো সদস্যকে কাঁধে করে পিঠে করে নিয়ে এসছেন শুধু এই পশ্চিমবঙ্গের বুকে একতিল ঠাঁই খোঁজার জন্য। তাদের বুকে তখন প্রচুর যন্ত্রণা, জানেন তো, যেগুলো পরবর্তীকালে হয়তো পশ্চিমবাংলায় বা এপার বাংলায় পরের 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 প্রজন্মর কাছে কখনো জাস্ট নিছক আলোচনা, কখনো জাস্ট চটুল কোনো জোকসেও পরিণত হয়েছে। হ্যাঁ, তোরা তো সবসময় বলিস গোলা ভরা ধানের কথা, আম কাঁঠাল বাগানের কথা, পুকুরের কথা, কিন্তু সত্যিটা এর অনেক গভীরে লুকিয়েছিল। তার অভিঘাত, তার রাজনৈতিক অভিঘাত একটা বৃহত্তর ষড়যন্ত্রের নকশা আমাদের সামনে তুলে ধরে। আজ যখন আমরা স্বাধীনতার এত বছর পরে, প্রায় 80 বছরের দিকে এগোতে এগোতে, যখন আমরা মাটি খুঁড়ে সেদিকে তাকাই, এই তাকানোর সঙ্গে পশ্চিমবঙ্গের কলোনির সঙ্গে ওই যে বলছি বারবার, রাজনীতি একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে এই গোটা টপিকটাকে। তার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই দুই বাংলার, এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় উপমহাদেশের বাম রাজনীতির উত্থান, তার ইতিহাস। কেন বলছি এই কথাটা? উপমহাদেশে কমিউনিজম প্রথম কবে এলো সেটার সূত্রপাতটা উপমহাদেশে নয়, যদিও ভারতের, অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টি বা কোনো কমিউনিস্ট মুভমেন্ট, তার প্রথম একটা সত্যিকারের চেহারা, একটা অবয়ব আমরা দেখলাম সুদূর সোভিয়েত ইউনিয়নের উজবেক প্রদেশে। তখনও উজবেকিস্তান কিন্তু স্বাধীন হয়নি। সেখানকার শহর তাশখন্দ, যে শহর পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে কখনো লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে তার শেষ নিঃশ্বাসের জায়গা হিসেবে রহস্যজনক মৃত্যুর জন্য পরিচিত হয়ে গেছে, সেই তাশখন্দ। সেই তাশখন্দে 17ই অক্টোবর 1920 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এক কমিউনিস্ট মুভমেন্টের, যেটাকে ধরা হয় পৃথিবীর এই প্রান্তে কমিউনিজমের প্রথম পা রাখা হিসেবে।
এম.এন. রয়, অবনী মুখার্জিদের হাত ধরে তখন সেই মুভমেন্ট আস্তে আস্তে গতি পাচ্ছে। আর ঠিক তখনই যখন অফিসিয়াল এই ডিক্লারেশনটা হলো, তার আশেপাশের সময়েই আমরা বিক্ষিপ্তভাবে, তখনও দুই বাংলা ভাগ হয়নি, আমরা বলছি 1920 সালের কথা, পূর্ববঙ্গ এখন যেটা আমরা দেখি বাংলাদেশ হিসেবে, তার বিস্তীর্ণ অংশে বিভিন্ন জায়গাগুলোয় আস্তে 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 ছোট ছোট পকেটে কমিউনিস্ট মতাদর্শের মানুষজন তারা জোটবদ্ধ হচ্ছেন, ছোট ছোট ইউনিট তৈরি হচ্ছে। পূর্ব পাকিস্তান থেকেই কিন্তু তার পথ চলা শুরু হয়। প্রচুর বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানরা তারা সেই আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। কিন্তু পরে কি ঘটল? ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি অফিসিয়ালি যখন গঠন হয়, ফর্ম হয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, যার অস্তিত্ব আমরা এখনও সিপিআই নামে জানি, তার শুরু হয় 26শে ডিসেম্বর 1925-এ কানপুরে। অন্যদিকে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান স্বাধীনতার ঠিক পরের বছর 1948 সালে সেটা ফর্ম হয়। এরপর আমরা 1952 একটা ভাষা আন্দোলন দেখেছি, অনেক রক্তাক্ত সময় গেছে। বারবার যেটার কথা বলছিলাম, মাওলানা ভাসানীর নেতৃত্বে 1957 সালে এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠা হয় ন্যাশনাল আওয়ামী পার্টি। কেন এই এতগুলো রাজনৈতিক টাইমলাইনের কথা আপনাদের আজকে মনে করাচ্ছি? কারণ পশ্চিমবঙ্গের বুকে কলোনির সঙ্গে এই এতগুলো রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দল তৈরি হওয়া, তার কি যোগাযোগ? এটা নিশ্চয়ই এতক্ষণে আপনার মাথায় কৌতূহল হিসেবে উঁকি দিচ্ছে। আছে, অবশ্যই আছে। এই টানাপোড়েনটার মধ্যেই যখন দুই বাংলা জুড়ে একটা অন্য রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, একদিকে প্রচুর সংখ্যক মানুষ তারা দেশ ভাগের জন্য অ্যাফেক্টেড, জিন্নার দ্বিজাতি তত্ত্ব এবং তার অভিঘাতে যখন বিস্তীর্ণ অংশে, নোয়াখালী থেকে শুরু করে আরও বহু অংশে ক্রমশ হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ছে, ঠিক তখন প্রচুর মানুষ নতুন তৈরি হওয়া কাঁটাতার পেরিয়ে, বর্ডার পেরিয়ে, জল স্থল পার করে শুধু প্রাণ বাঁচানোর তাগিদ নিয়ে ছুটে আসছেন এপার বাংলায়, হাজারে হাজারে। ভাবার চেষ্টা করুন, তখন এত জনঘনত্ব ছিল না পশ্চিমবঙ্গে, এত মানুষ ছিল না। তারা আসছেন এখানে, তারা কার্যত জাস্ট ওই বর্ডার লাইনটা ক্রস করে যেখানে যে পাচ্ছেন রাতে মাথা গোঁজার জন্য চেষ্টা করছেন। কেউ হয়তো শহরের কোনো বাজার এলাকার আশেপাশের জায়গা খুঁজছেন, কেউ হয়তো রেল স্টেশনে রাত কাটাচ্ছেন, কেউ হয়তো সরকারের তৈরি করে দেওয়া কোনো তাৎক্ষণিক রিলিফ ক্যাম্পে। সে এক বীভৎস দিন। এরপর তাদের এপারের সরকার, এপার বাংলার সরকার, তারা কিছু জায়গা অ্যালট করে দিচ্ছেন। কোনো শহর থেকে একটু দূরে, কোনো শহরতলিতে, কোনো লোকালিটিতে, যেখানে হয়তো ফাঁকা মাঠ, হয়তো সেইভাবে খাবার জলেরও ব্যবস্থা নেই, নিকাশির ব্যবস্থা নেই, অনেক অসুবিধে, বিদ্যুৎ নেই, কিন্তু তার মধ্যেও তাদের জন্য একটা ছোট্ট মাথা গোঁজার ঠাঁই অ্যালট হচ্ছে, তাদের জন্য বন্টন হচ্ছে। সেখানে তারা কোনো মতে একটা ত্রিপল, হয়তো একটা দরমার বেড়া, হয়তো কোথাও থেকে জোগাড় করা একটা ভাঙা জানলা, এইভাবে তারা গড়ে তোলার চেষ্টা করছেন তাদের জন্য একটা চার দেওয়াল আর মাথায় একটু ছাদ। কিন্তু কেন? তাদের জীবনের সঙ্গেও কেন রাজনীতি জড়িয়ে? তারা রাজনীতির অভিঘাতে একটা দেশ ছেড়ে আরেকটা দেশে আসছেন,
তারপরেও তারা আশ্রয়ের জন্য রাজনীতির দ্বারস্থ হচ্ছেন, এবং তারপর কল্পনা করার চেষ্টা করুন তাদের এই পরিণতিটা ঘিরেও কি করুণ, কি আশ্চর্যের একটা রাজনীতি তৈরি হচ্ছে, সেই রাজনীতির জাল বিস্তার হচ্ছে। আজকে ভাবতে গেলে হয়তো আপনার এই অ্যাঙ্গেলে চিন্তা করলে আপনার মনে একটা ঘৃণা ফুটে উঠবে, কিন্তু কিছু করার নেই। জানেন তো, ইতিহাস পড়তে বসে পড়তে পড়তে যদি আপনার মধ্যে ঘৃণা তৈরি হয়, তাহলে জানবেন সেটাও আপনার শরীরে, আপনার মস্তিষ্কে একটা স্বাভাবিক ঘৃণার প্রক্রিয়া। 1957 থেকে পশ্চিমবাংলার বুকে এই যে কলোনির সংখ্যা একের পর এক বাড়তে থাকা, কলেবরে বাড়তে থাকা, আয়তনে বাড়তে থাকা, কলোনি প্রথমে হয়তো শুরু হয়েছিল 10টা বা 12টা পরিবারের ঘর নিয়ে, তারপরে সেখান থেকে সেটা বাড়তে বাড়তে 30টা, 40টা, 100টা, 200টা, 300টা ঘরে পরিণত হয়েছে। একটা পাড়া হয়ে গেছে একটা কলোনি। কখনো কলকাতার বুকে, কখনো উত্তর 24 পরগনায়, কখনো দক্ষিণ 24 পরগনায়, কখনো হুগলিতে, কখনো নদিয়ায়। আচ্ছা, আপনি কখনো ভাবার চেষ্টা করেছেন এই যে মানুষগুলোর কথা আমরা আজকে আলোচনা করছি, তারা কেউ দক্ষিণবঙ্গে যখন এসছেন বর্ডার পেরিয়ে, তখন তারা এই পকেটগুলো, এই অঞ্চলগুলোই কেন বেছে নিলেন? শুধু কি তারা নিজেরা বেছে নিয়েছিলেন, নাকি সরকার বা তখন যারা রাজনীতির তখ্তে বসেছিলেন তারা বাধ্য করেছিলেন? উত্তরটা খুব জটিল। আবার একইভাবে বেশ কিছু মানুষজন, পশ্চিমবাংলার তো একটা বিরাট বর্ডার এখনকার বাংলাদেশের সঙ্গে, তারা কিন্তু উত্তরবঙ্গের দিকেও গিয়েছিলেন। সেই কারণের জন্য আমরা জলপাইগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ির বিস্তীর্ণ অংশে, আশেপাশে কোচবিহারের আশেপাশে, দিনাজপুর, এই সমস্ত জায়গাতেও এই ধরনের প্রচুর কলোনি দেখি। কিন্তু তাদের এই পছন্দটা সবসময় বোধহয় নিজস্ব ছিল না, কিন্তু যেখানে ছিল সেখানেও একটা অদ্ভুত প্যাটার্ন ছিল। যে প্যাটার্নটার কথা আপনি হয়তো টেক্সট বইতে বা আপনার সিলেবাসে বা আপনার যে ইতিহাসটা আপনি কলেজ স্ট্রিটে খুঁজে পান, সেখানে খুব বেশি আলোচনা দেখেননি। তারা এই বাছাইয়ের চয়েস যেখানে সামান্যতম পেয়েছেন, একটা ইংরাজি শব্দ আছে না, বেগার্স ডোন্ট হ্যাভ চয়েস, তারা সামান্যতম যেটুকু পছন্দের সুযোগ পেয়েছেন, বাছাই করার সুযোগ পেয়েছেন, সেখানে তারা এই লোকালিটিগুলোই বেছে নিয়েছেন। তারা কিন্তু মালদা, মুর্শিদাবাদ সচেতনভাবে বেছে নেননি। কেন বলুন তো? তাহলে কি তারা যে দগদগে ঘা নিয়ে, যে দাঙ্গার ক্ষত নিয়ে বর্ডার পেরিয়ে এসেছিলেন, তারা ইচ্ছাকৃত সেই মুসলমানদের সঙ্গে বসবাস করতে চাননি? আমরা জানি না, এর উত্তর বোধহয় ইতিহাস খুঁজলেই আরও বিস্তারিত পাওয়া যেত, কিন্তু কেন পাওয়া যাচ্ছে না সেই আলোচনাতেও আসব। এই 50-এর দশকের শেষ থেকে 60-এর দশক জুড়ে তখনও বাংলায় অশান্ত রাজনীতি, তার অন্য সমীকরণও তৈরি হচ্ছে। 60-এর দশক শেষ হতে হতে 70-র দশক শুরু হচ্ছে। ততদিনে উত্তরবঙ্গ থেকে নকশাল আন্দোলনও ক্রমশ গোটা বাংলা জুড়ে এবং আরও বড় প্রেক্ষাপটে ছড়িয়ে পড়ছে, দক্ষিণবঙ্গেও যার ঢেউ এসে আছড়ে পড়ছে। এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেগুলো ঘটছে একটা দিকে, আর উল্টো দিকে আপনি ভাবার চেষ্টা করুন এই হাজারে হাজারে লাখো লাখো মানুষের এই যন্ত্রণার প্রতিদিনের চালচিত্রটা। তাদের জীবনের যন্ত্রণাটা কিন্তু তখন অন্য। তারা পায়ের নিচে একটু মাটি পাওয়ার চেষ্টা করছেন। ওই যে একটা বলেছিলাম যে একটা চার দেওয়াল বা একটা মাথায় ছাদ জোগাড় হয়েছে, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। এটা জোগাড় হওয়ার পর মুহূর্তেই তো ভাবতে হয়, রাত জাগতে হয়, দুশ্চিন্তায় বারবার ঘুম ভেঙে যায়। কাল কিভাবে একটু চাল, একটু ডাল জোগাড় হবে, কিভাবে পেট চলবে, জীবিকা কিভাবে পাওয়া যাবে। হ্যাঁ, এই লড়াইটা এবার খুব প্রবলভাবে তাদের জীবনের বাস্তব হয়ে দেখা দিয়েছে। তাদের হয়তো কেউ চাষ করতেন, কেউ হয়তো ব্যবসা করতেন, কেউ হয়তো ছোটোখাটো কোনো চাকরি করতেন। তাদের জীবনের সত্যিটা হঠাৎ পাল্টে গেছে একটা দশকে। এই পাল্টানোর মধ্যে আরও অনেক কিছু ছিল। ততদিনে তাদের জীবন খুব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেতে শুরু করেছে বাম রাজনীতির সঙ্গে, বা আরও স্পষ্টভাবে বললে
ভারতবর্ষে এপার বাংলার বুকে যে কমিউনিস্ট পার্টি আছে তাদের সঙ্গে। কমিউনিস্ট পার্টির মানুষজন তাদের কাছে আসছেন, তাদের থাকার ব্যবস্থা করছেন, তাদের জন্য লড়াই করছেন, আবার একই সঙ্গে তাদের বোঝাচ্ছেন যে আপনার আইডেন্টিটিটা কিন্তু আমাদের লড়াইয়ের সঙ্গেই একমাত্র খাপ খায়। সেটা কতটা সত্যি, কতটা তার মধ্যে অন্য উদ্দেশ্য বা অন্য কারণ ছিল, সেটা তো আমরা কাটাছেঁড়া করবই আজকে। কিন্তু কোথাও গিয়ে এই বৃহত্তর সংখ্যক মানুষ, এই লাখো লাখো মানুষের কাছে মনে হচ্ছে তার জীবনের যে সমস্যাটা, অর্থাৎ তিনি যে কলোনিতে বাস করছেন সেখানে একটু ইট দিয়ে একটা পাকা রাস্তা হবে কিনা, একটা নিকাশের জন্য ড্রেন হবে কিনা, একটা টিউবওয়েল হবে কিনা, একটু বিদ্যুৎ কি পাওয়ার ব্যবস্থা করা যেতে পারে, এই সমস্ত লড়াই তাদের কাছে সেই মুহূর্তে মুশকিল আসান শুধু একটা চিহ্ন, কাস্তে হাতুড়ি তারা। আর তাদের কাছে এই মুশকিল আসানের কারিগর একজন বাম নেতা, হয়তো আঞ্চলিক স্তরেই কোনো বাম রাজনৈতিক কর্মী, যিনি একটু এলাকায় পরিচিত, তার কাছে সবসময় বারবার ছুটে যাওয়া এই সমস্যার জন্য, যদি দাদা একটু সমাধান করে দেন। এইভাবে একটা অদ্ভুত পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্কে বাম রাজনীতির সঙ্গে কলোনি প্রায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ভাবার চেষ্টা করুন। এরপর 1966 আর 67-তে আমরা দেখলাম ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে, কমিউনিস্ট রাজনীতির ক্ষেত্রে একটা অন্য মাইলস্টোন। যখন কমিউনিস্ট পার্টি আড়াআড়ি ভেঙে গেল রাশিয়া এবং চীনের দ্বন্দ্বে, অর্থাৎ রুশ কমিউনিস্ট পার্টি এবং মাও সেতুংয়ের যে চীনা কমিউনিস্ট পার্টি, তাদের যে মতাদর্শগত ফারাক, তাদের যে নিজস্ব টানাপোড়েন, তাদের যে আধিপত্যের লড়াই, তার একটা সরাসরি প্রভাব পড়ল এই ভারতবর্ষের বুকে বাম রাজনীতিতে। একটা পার্টি, সেটা রাতারাতি ভেঙে গেল দুটো পার্টিতে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সেটা তো ছিলই, যেটা অবিভক্ত ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি। এবার সেখান থেকে ফ্র্যাকশন হয়ে যেটা বেরিয়ে এলো, সেটা একটা নতুন অস্তিত্ব, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। একই সঙ্গে আমরা একটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট বা এই ধরনের মাওয়ের আদর্শে, লেনিনের আদর্শে এই ধরনের দীক্ষিত কিছু আলাদা আলাদা ফ্র্যাকশনও পেতে শুরু করলাম। কমিউনিজম এবং তার যে ব্যবহারিক প্রয়োগ ভারতবর্ষে ছিল, সেটা অনেকগুলো অভিমুখে ভাগতে শুরু করলো। তার সঙ্গে অন্য অনেক একই মতাদর্শ বা কাছাকাছি ভাবধারার রাজনৈতিক দলগুলোও যুক্ত হতে থাকলো। কখনো তার মধ্যে রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, কখনো ফরওয়ার্ড ব্লক, এই ধরনের বিভিন্ন ধরনের এন্টিটি, তারা কিন্তু এই মুভমেন্টটার সঙ্গে জড়াতে শুরু করলো। ওই যে বললাম বারবার, কলোনির আলোচনা, তাদের জীবন জীবিকা, অস্তিত্বের লড়াই, আর তার সঙ্গে বাম রাজনীতির যে পথ চলা ভারতবর্ষে, সেটাকে কখনো আলাদা করা যাবে না। ওই ট্রেন লাইনের মতো দুটো ট্র্যাক, যেমন আপনি যত দূর অবধি আপনার চোখ যাবে দুটো পাশাপাশি আছে, সমান্তরালে ছুটছে, সেরকম। এরপর এলো ভারতে উদ্বাস্তু আগমনের দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার। এই যে বারবার বলছিলাম আমরা যে শুরু থেকেই বাম রাজনীতির অভিমুখ ছিল কলোনির রাজনীতিতে, তার একটা অন্য আইডেন্টিটি ততদিনে তৈরি হতে শুরু করে দিয়েছে। 1964-65 এবং তারপর 65 থেকে 71, এই সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়া। তখন কিন্তু পশ্চিম বর্ডারের পাঞ্জাব তার সমস্ত কালশিটে রক্তাক্ত ক্ষত, সেগুলো একটু একটু করে প্রলেপ পড়তে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে সেটেলড ইন হচ্ছে। কিন্তু উল্টো দিকে পূর্ব দিকের বর্ডার তখনও অশান্ত, তখনও সেই এক ছবি, তখনও পূর্ব পাকিস্তান মানেই সেই দগদগে একটা রাজনৈতিক ঘা। লক্ষ লক্ষ মহিলা, তারা নির্যাতিত, ধর্ষিত, শিশু থেকে একদম প্রৌঢ়া, কেউ বাদ নেই।
লাখো লাখো মানুষ তারা মারা যাচ্ছেন, কারণ পূর্ব পাকিস্তান সেই মুহূর্তে স্বশাসন চায়। পশ্চিম পাকিস্তানের যে শাসন, ভুট্টোর যে শাসন, সেই শাসনে বাংলা ভাষার অস্তিত্ব, তার আলাদা মর্যাদা, সেটা যে নেই তারা ততদিনে বুঝে গেছেন। তারা বুঝে গেছেন যে লাহোর, করাচি বা ইসলামাবাদের যারা মুসলমান, তারা ঢাকা, খুলনা, রাজশাহী, নড়াইলের মুসলমানদের এক চোখে দেখছেন না। আর কি অদ্ভুত, এই রাজনৈতিক লড়াইয়ের অভিঘাত যখন ক্রমশ তীব্র হচ্ছে ওপার বাংলায়, তখন সফট টার্গেট হিসেবে বারবার গোটা আক্রমণের অভিমুখ চলে আসছে হিন্দুদের দিকে। তারা আক্রান্ত হচ্ছেন। অনেকে বলেন যে ওপার বাংলায় তো প্রচুর হিন্দু জমিদার ছিলেন, তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল, অনেক আপার কাস্ট, উচ্চ বর্ণের হিন্দু তারাও তো ছিলেন। তাদের সংখ্যা আমরা তখন থেকেই খুব কমতে দেখছি। যে বাংলাদেশে আপনি যদি হিসেব করেন যে 1947-এ যখন পূর্ব পাকিস্তান তৈরি হয়, তখন হিন্দুদের সংখ্যা, তাদের শতকরা পার্সেন্টেজ কত ছিল মোট জনসংখ্যার নিরিখে, 1971-এ যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠন হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখনই বা কত ছিল, আর আজকে 2026 সালে এসে কত দাঁড়িয়েছে। তাহলে এই অঙ্কের ভাষায় যেটাকে বলে ন্যাচারাল প্রোগ্রেশন, সেটাকে ফলো করলেই আপনি এই সমীকরণের উত্তর পেয়ে যাবেন, আমাদের বলে দিতে হবে না। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অনেক সময় আমি বারবার যেটা বলি, সেগুলো অনেক অনেক বড় ছবি এঁকে দিয়ে যায়, যেগুলো আপনি যদি খুব মন থেকে পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলেই আপনাকে তার উত্তর দিয়ে যাবে। এই যে দ্বিতীয় ঢেউ পূর্ব বাংলা থেকে বাঙালি হিন্দুর উদ্বাস্তুদের একটা দ্বিতীয় ঢেউ আবার ভারত পাকিস্তান বর্ডার ক্রস করে, তখনও ভারত পাকিস্তান বর্ডার, কারণ বাংলাদেশ তখনও তো স্বাধীন হয়নি, লড়াই চলছে তীব্রভাবে। তারপর আমরা জানি 71 সালে ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপ, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো, সামরিক সাহায্য এবং একটা পুরোদস্তুর যুদ্ধ, যার বিশ্ব রাজনীতিতে একটা দুটো মেরুর টানাপোড়েনের ছবি, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে রাশিয়া, এই সমস্ত প্রভাবের মধ্যে একটা নতুন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম। কিন্তু আমাদের আজকের আলোচনাটা তো এপার বাংলার কলোনি নিয়ে। তখন সেখানে আমরা কি ছবি দেখতে পাচ্ছি? এই দ্বিতীয় উদ্বাস্তুদের ঢেউ যখন আছড়ে পড়ছে, তখন কলোনির ক্রাইসিস কিন্তু আরও বাড়ছে। এতদিন সেখানে যে কয়েকজন মানুষ থাকতেন, তাদের স্থান সংকুলান হচ্ছে না, আরও নতুন মানুষ আসছেন। ততদিনে এপার বাংলার বাঙালির সংখ্যাও খুব স্বাভাবিকভাবেই বেড়েছে। তাহলে এত সংখ্যক মানুষের জন্য শুধু ভৌগোলিকভাবে জায়গার বন্দোবস্তর কথা তো না হয় বাদই দিলাম, সেটা তো সম্ভব, প্রচুর ফাঁকা জমি তখনও ছিল, সেই সমস্ত জায়গাতে না হয় তাদের কোনো মতে বসবাসের জায়গা করে দেয়া হলো, কিন্তু তাদের খাওয়ার বন্দোবস্ত, তাদের জীবিকার বন্দোবস্ত, তাদের জীবনযাত্রার ব্যবস্থা, সেটা কিভাবে হবে? সে এক জটিল সমস্যা। ভারত সরকারের কাছে, পশ্চিমবঙ্গের অর্থনীতির কাছে এবং গোটা উপমহাদেশের ডেমোগ্রাফির দিক থেকেও আপনি যদি দেখেন, সেই জটিল সমস্যা তখন এই পশ্চিমবঙ্গের বুকে আরও বাড়তে থাকা, সংখ্যায় আরও বাড়তে থাকা কলোনিগুলোর জীবনে একটা রক্তাক্ত রোজনামচা হয়ে দাঁড়ালো। তখন উল্টো দিকে শুধু রাজনীতির বাইরে সামাজিক জীবনে, আর্থসামাজিক জীবনে, সেখানেও কিন্তু একটা অন্য আইডেন্টিটির একটা অস্তিত্ব খুঁজে পাওয়ার লড়াই শুরু হয়ে গেছে এই কলোনিগুলোর। ভাবার চেষ্টা করুন, ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, তাদের ইতিহাসগুলো সম্পর্কে সব কিছু কি আমরা জানতে পারি? পারি না। কেন জানেন তো? কারণ তখন বাংলা সাহিত্যে বা সিনেমায় বা যেটুকু আর কি তখনকার দিনের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সেই প্যাটার্নগুলোও যদি আপনি ফলো করেন, তাহলে খুব অদ্ভুত একটা জিনিস দেখবেন। ততদিনে যে সমস্ত বাড়ুজ্জে মুখুজ্জেরা
যারা মোটামুটি বাংলা সাহিত্যে বেশ গেড়ে বসেছেন, রীতিমতো একটা লেগাসি তৈরি করছেন, তারা খুব লিখছেন, জানেন তো। তারা লিখছেন এপার বাংলায় আসা সেই মানুষগুলোর লড়াই নিয়ে, কিভাবে এপার বাংলার মানুষদের সঙ্গে তাদের অ্যাকসেপ্টেন্সের লড়াই, ঠোকাঠুকি শুরু হলো। এপার বাংলায় যাদের আমরা ঘটি বলি, এপার বাংলার যারা হিন্দু বাঙালি হার্টল্যান্ডের আদি বাসিন্দারা, তাদের সঙ্গে এই নতুন উদ্বাস্তু ওপার বাংলা থেকে আসা বাঙালি মানুষগুলোর কিভাবে কালচার মিলছে না, খাওয়া দাওয়া মিলছে না, হয়তো কোনো কোনো সময় ভাষা বা ডায়ালেক্ট মিলছে না, কারণ ডায়ালেক্ট বা ভাষার এই কলোকাল ভাষার টানাপোড়েনগুলো তো আলাদা হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, আজও আলাদা। পশ্চিমবঙ্গেরই বিভিন্ন অংশে, বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অংশে সেই উচ্চারণগুলো আলাদা। সেইগুলোকে নিয়েও তখন কাটাছেঁড়া হচ্ছে, আলোচনা হচ্ছে। আর আলোচনা হচ্ছে এই মানুষগুলোর লড়াই, রক্ত, জেদ, তাদের চোয়াল চেপে হার নামানো মানসিকতা, সেই সব কিছু নিয়ে। ফুটবল মাঠে তখন তারা খুঁজে পেয়েছেন একটা ইস্ট বেঙ্গল ক্লাব, একটা লাল হলুদ জার্সি, একটা মশাল, যে মশাল তাদের বুকের ভেতরের যে তাগিদ, যে লড়াই আর পিঠে কাঁটাতারের দাগ, তার প্রতীক। তারা মনে করছেন খেলার মাঠে ইস্টবেঙ্গল জিতলে তারাও যেন জিতে যান কয়েক মিনিটের জন্য, কয়েক মুহূর্তের জন্য। তাদের আনন্দ হয় সেই জয়টা দেখে। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের মধ্যে তখনও আমরা এই ম্যাচগুলোকে ডার্বি বলতে শিখিনি, বাঙালির কাছে আদ্যন্ত বড় ম্যাচ। তখন তাদের মনে হয় এই একটা দিন, একটা বেলা, 70টা মিনিট, তখন লিগের খেলা 70 মিনিটের হতো। যদি মোহনবাগানকে হারিয়ে দেওয়া যায় তাহলে ওই একই সঙ্গে ওই মানুষগুলোকেও জবাব দেওয়া যাবে, যে মানুষরা নাকি এপার বাংলার মানুষকে ব্যঙ্গ করেন। উদ্বাস্তুদের বারবার বোঝানো হয় যে এপার বাংলার যে হিন্দু বাঙালিরা, তারা আপনাদের একটু ক্ষীণ চোখে, একটু নিচু চোখে দেখেন। এগুলো বোঝানো হচ্ছিল খুব প্রবলভাবে, জানেন তো। আর এই বোঝানোর মধ্যেও একটা বিদ্বেষ ছিল, এই বোঝানোর মধ্যেও একটা রাজনীতি ছিল। সেই কারণের জন্যই তখনকার পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, সাহিত্যে বারবার তাদের এপার বাংলায় আসার পরের লড়াইটা বারবার ফোকাস করা হচ্ছিল, সেটাতে জোর দেওয়া হচ্ছিল। যখন আমরা সিনেমা দেখতাম তখনকার সমস্ত স্টলওয়ার্ট পরিচালকরা, ঋত্বিক ঘটকের মাপের কিংবদন্তি, তিনি বারবার দেখাচ্ছেন তখন এপার বাংলায় আসার পর ক্যাম্পে জীবনযাপনের যন্ত্রণা, কোনো পরিবার, কোনো দাদা বোনের গল্প বা ছিন্নমূল মানুষের লড়াইয়ের গল্প। কি চমৎকার সিনেম্যাটিক দৃশ্যকল্প তৈরি হচ্ছে, পুরস্কার আসছে দেশে বিদেশে, বিভিন্ন জায়গায় ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসছে। নিন্দুকরা, যারা সমালোচক, তারা বলছেন আহা কি জাতের ছবি হয়েছে, অসাধারণ ছবি, আন্তর্জাতিক মানের ছবি হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে জানেন তো একটা আশ্চর্য কনস্পিরেসি ছিল, যেটা নিয়ে বলার বেশি মানুষ সেদিন ছিল না। সেটা কি বলুন তো? হ্যাঁ, এতক্ষণে বোধহয় আপনারা উত্তরটার ইঙ্গিত পাচ্ছেন। এই মানুষগুলোর এপার বাংলায় এসে লড়াই নিয়ে তো এত কথা, কিন্তু তাদের কেন চলে আসতে হলো, কি কারণে আর কি পরিস্থিতির মধ্যে তাদের চলে আসতে হলো, তাই নিয়ে লেখা, তাই নিয়ে ছড়া, কবিতা, তাই নিয়ে উপন্যাস, তাই নিয়ে ছোট গল্প, তাই নিয়ে সিনেমা, তাই নিয়ে খেলার মাঠে কজন আলোচনা করেছেন, তাই নিয়ে ডকুমেন্টারি তৈরি হয়েছে, বা যদি হয়েও থাকে, যদি আনুপাতিক হারে হিসেব করি 10টার মধ্যে কবার সেই লড়াইটা নিয়ে আলোচনা হয়েছে, কবার তাদের এই বাঙালি হিন্দু আইডেন্টিটিটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে এই আলোচনাটাকে আপনার যতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে খুব সময় উপযোগী আলোচনা। ভাবার চেষ্টা করুন তো, আজ থেকে মাত্র 50 বছর আগে এই আলোচনাটা করতে গেলে, হ্যাঁ তখন অবশ্যই সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু তখন তো দেওয়াল পত্রিকা ছিল, পত্রপত্রিকা ছিল। তখন এই আলোচনাগুলো নিয়ে কেউ যদি বলতে চাইতেন, তার কোনো মত প্রকাশ করতে চাইতেন, হয়তো জায়গাই হতো না। একদম সরাসরি সেই লেখাকে, শব্দগুলোকে, অক্ষরগুলোকে
জাস্ট কাগজের দলা হিসেবে পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে দেওয়া হতো। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। বাংলার এই এত গৌরবোজ্জ্বল যে প্রিন্ট মিডিয়া, সেখানে এরকম ঘটনা ঘটেছে, আমরা জানি। আমি কোনো ব্যক্তি আক্রমণ বা কারুর বিশেষ করে নাম করছি না আজকে। এমনও ঘটনা ঘটেছে যে কেউ হয়তো সেই বিষয় নিয়ে কোনো ছবি বানাতে চেয়েছেন, বিশ্বাস করুন কেউ টাকা ঢালতে এগিয়ে আসেননি। ভাবার চেষ্টা করুন, তখন এই মানুষগুলো তাদের জীবনকে ঘিরে যে রাজনীতি চলছে সেটা বলার এবং সেটা দেখানোর একমুখী ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তা খুঁজে পাননি। আর তার থেকে বেনিফিটেড কারা হয়েছে? অবশ্যই বাম রাজনৈতিক দলগুলো, সিপিআইএম বা অন্যান্য বাম রাজনীতির মুখগুলো। ঠিক এই রকম সময় আমরা আরও একটা জিনিস দেখেছি। জ্যোতি বসু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভাবার চেষ্টা করুন, তখন কিন্তু এই কলোনির মানুষগুলোর প্রথম প্রজন্ম থেকে আস্তে আস্তে দ্বিতীয় প্রজন্ম তারা এপার বাংলার বুকে ততদিনে একটা জীবন জীবিকার সরাসরি রাস্তা খুঁজে নিয়েছেন। কেউ হয়তো এক টুকরো দোকান করেছেন, কেউ হয়তো বাজারে কিছু বিক্রি করেন, কেউ হয়তো তাদের মেধা দিয়ে চাকরি করেছেন, কেউ হয়তো অত্যন্ত দক্ষতার সঙ্গে আরও বড় কোনো অ্যাচিভমেন্ট জীবনে করতে সক্ষম হয়েছেন। তাদের জীবনযাত্রার মানগুলো পাল্টাতে শুরু করেছে, একটু একটু করে তফাৎ হচ্ছে। তখনও কিন্তু এই দীর্ঘ সময় জুড়ে পশ্চিমবাংলার বুকে কমিউনিস্ট পার্টিরই শাসনকাল। সেই শাসনকালেই আমরা একটা মরিচ ঝাঁপিও ঘটতে দেখেছি। উদ্বাস্তু মানুষজন যাদের এপার বাংলায় জায়গা দিতে না পারার জন্য শেষ পর্যন্ত নির্দেশ দেওয়া হয় যে আপনারা গিয়ে দণ্ডকারণ্যে থাকুন। ভারতবর্ষের মধ্য ভারতের ম্যাপের যে বিস্তীর্ণ অঞ্চল, যেখানে জলও পাওয়া যায় না, গাছপালাও সেইভাবে বাঁচতে পারে না, চরম অনুর্বর একটা মাটি, সেই রকম জায়গায় তাদের গিয়ে থাকতে বলা হয়েছিল। বেশ কিছু মানুষজন তারা কয়েকদিন খুব চেষ্টা করেছিলেন, পারেননি, তারপর আবার তারা ফিরে এসেছিলেন। এবার সরকার বুঝলো এই মানুষগুলো তো গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, এদের কোথায় রাখা যাবে, এদের তো আর রাখার জায়গা নেই। তখন তাদের বলা হলো আপনারা সুন্দরবনের একেবারে বঙ্গোপসাগরের ধারে কোনো বিচ্ছিন্ন দ্বীপ, পরিত্যক্ত দ্বীপ যেখানে কেউ থাকে না, কোনো হ্যাবিট্যাট নেই, খুব বেশি জন্তু জানোয়ারও নেই, সেখানে গিয়ে থাকুন। হ্যাঁ, অবশ্যই পাশের ছোট কোনো দ্বীপ থেকে হয়তো বাঘ আসার, সাপ, এই ধরনের সমস্যাগুলো থাকবে, কিন্তু সেগুলো আপনারা লড়াই করে নিন, আপনারা তো লড়াই তো আপনাদের রক্তে। সেই মানুষগুলো সেখানে গিয়েও থাকার চেষ্টা করেছেন। আর তারপর একদিন সরকার তার রাষ্ট্রযন্ত্র বাহিনী পাঠিয়েছে এবং তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। সেই নিশ্চিহ্ন করার ইতিহাসটাও পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে একটা দগদগে অধ্যায়। জানিয়ে বামেরা ক্ষমতা হারিয়ে ফেলার পর আমরা প্রচুর আলোচনা দেখেছি। সেই মুহূর্তেও হয়তো আলোচনা হওয়ার সুযোগ ছিল, কেউ কেউ লিখেছিলেন, খবরের কাগজে হেডলাইন হয়েছিল, কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বাম রাজত্ব, বাম শাসন, তাতে কোনো ইতর বিশেষ তফাৎ হয়নি। আমরা দেখেছি প্রত্যেকবার ভোট আসতো, সেটা লোকসভার ভোট হোক কি বিধানসভার ভোট হোক বা একদম স্থানীয় স্তরে পুরসভা কিংবা পঞ্চায়েতের ভোট, প্রত্যেকবার বামেদের জয় জয়কার, বিরোধী স্পেসে কার্যত কেউ নেই বা রাখতে দেওয়া হয়নি। এবং প্রত্যেকবার এক একটা নির্বাচন শেষে সেই কলোনির মানুষগুলো তারা কিন্তু বিজয় মিছিলে হাঁটছেন, যেন তাদের বোঝানো হয়েছে এই জয়টা আপনাদের জয়। আর তাদের চোয়াল থেকে সেই স্লোগান ফুটে বেরোচ্ছে, লাল বাংলার লাল মাটিতে লাল নিশান উড়ছে উড়বে, সেই অদ্ভুত একটা উচ্চারণে, যে উচ্চারণ কখনো কখনো আপনাকে একটু শেক করে দেওয়ার জন্য, একটু নাড়িয়ে দেওয়ার জন্য, যেন এপার বাংলার মানুষদের কাছেও একটু বার্তা দেওয়া যায় যে দেখো এত সংখ্যক উদ্বাস্তু মানুষজন তারা কিন্তু আমাদের পাশে, এত সংখ্যক মানুষজন তারা
এই রাজনৈতিক মতাদর্শকে এত স্টনচলি, এত শক্তভাবে ফলো করছেন, অতএব বিরোধিতার কিন্তু কোনো জায়গা নেই। বিরোধিতা করতে গেলে কি পরিণতি হতে পারে সেটা কিন্তু বুঝে নাও। এই রকম কোনো বার্তা কি সেই সমস্ত মিছিল থেকে আসতো? সেই মিছিল দেখে তখনকার বিরোধী রাজনীতির মানুষজনের কি মনে হতো, শিশুদের কি রিয়াকশন হতো, সেগুলো অন্য আলোচনা। আমরা এরপর দেখলাম বামেরা আস্তে আস্তে যত একের পর এক বিতর্ক তাদের শাসনকালের শেষ দিকে জড়াতে শুরু করলো, কলোনি একটু একটু করে তাদের থেকে মুখ ফেরানো শুরু করলো। ততদিনে কলোনির প্রথম প্রজন্ম পেরিয়ে দ্বিতীয় প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম পেরিয়ে তৃতীয় প্রজন্ম এসে গেছে। তাদের কাছে তখন ওই কাঁটাতারের পিঠে দাগ, ওই ঠাকমা দিদিমার দাদুর বলে যাওয়া গল্পগুলো, বাবার বা মায়ের মুখ থেকে শোনা এপার বাংলায় পা রাখার পরের লড়াই, সেগুলো তাদের কাছে তখনও অর্থবহ, কিন্তু তাদের জীবনের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আর ওই আলোচনার পরিসরে থেমে নেই। তাদের জীবনের অ্যাসপিরেশনগুলো পাল্টাচ্ছে এবং যত বামেরা ক্ষয়িষ্ণু হচ্ছে, তারপর 2008-এর পর আমরা দেখলাম আস্তে আস্তে সেই স্পেসটা নিয়ে নিল রাজনৈতিক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস। তখন এই কলোনিগুলো আস্তে আস্তে তৃণমূলের পাশে দাঁড়ালো। তারা বুঝতে পারলো যে বামেদের দিয়ে বা বামেদের রাজনীতির সঙ্গে তারা আর নিজেদের মিলাতে পারছেন না। তখন তৃণমূল তাদের সুযোগ সুবিধা দিল তাৎক্ষণিক। তাঁরাও মনে করলেন যে এই রাজনৈতিক পালাবদলে তাদের নতুন প্রজন্ম তারা হয়তো বেনিফিটেড হতে পারে। কিন্তু তার উল্টো দিকের ছবিটা কি দেখলাম আমরা? 2008 থেকে 2024 পর্যন্ত যে কলোনিগুলোয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে, বিভিন্ন শহরে, বিভিন্ন শহরতলিতে একেবারে বামেদের কোর ভোট ব্যাংক ছিল, সেগুলো সব কটা কনভার্ট হয়ে গেল কার্যত তৃণমূলের ভোট ব্যাংকে। এটা কিন্তু একটা বৃহত্তর রাজনীতির ক্ষেত্রেও খুব অর্থবহ ছবি। যেমন বেশ কিছু বাম তারা পরবর্তীকালে ওই যে বলি আমরা বামেদের একটা সুবিধেবাদী অংশ, তারা পরে তৃণমূলের সঙ্গে ভিড়ে গিয়েছিল। ঠিক একইভাবে কলোনিগুলোও কিন্তু ততদিনে তাদের রাজনৈতিক সংজ্ঞা, তাদের রাজনৈতিক পরিচিতি পাল্টে ফেলেছে। কিন্তু এই যে ফেজটা, এই ফেজটার মধ্যে নতুন লড়াই ছিল না, পুরনো লড়াইটারই একটা কন্টিনিউয়েশন বা কিছু কিছু ক্ষেত্রে সেই লড়াইটাকে ইচ্ছাকৃতভাবে ভুলতে চাওয়ার একটা তাগিদ ছিল। একটা মানুষ সারা জীবন তো তার জীবনযাত্রা ওই পলিথিন, দরমা, মাথায় একটু টালির চাল, তাতে থাকতে চান না। তার মধ্যে দোষেরও নেই। তৃতীয় প্রজন্ম যদি মনে করে যে প্রথম দুই প্রজন্মের লড়াই থেকে তারা একটু অন্যরকমভাবে জীবনকে দেখবেন, একটা পাকা বাড়ি হবে বা একটা দোতলা বাড়ি হবে, তারা একটু ভালো চাকরি করবেন, মাস মাইনেটা একটু বাড়বে, ব্যবসা করলে একটু সচ্ছলতা আসবে পরিবারে, তার মধ্যে তো দোষের কিছু নেই। সব মানুষই তো তার জীবনযাত্রায় একটা উন্নতি চান। সেই জন্যই তো উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, সেই শব্দগুলো আমাদের জীবনের অংশ, সহজাত প্রবৃত্তি। তারা ততদিনে সেই একই প্যাটার্নে আস্তে আস্তে তাদের রাজনৈতিক চয়েসগুলো পাল্টাচ্ছেন। কিন্তু সেই পাল্টানোর মধ্যেও আবার একটা পরিবর্তন এলো। এই পরিবর্তনটা বোধহয় অনেকেই নোটিস করেননি। 2024 সালে আমরা এপার বাংলার বুকে, আমরা এপার বাংলার হিন্দু বাঙালিরা, আমরা যখন টিভির পর্দায় বারবার অশান্ত বাংলাদেশ, অশান্ত ঢাকার রাজপথ, মৌলবাদীদের দখল, হাসিনার বাসভবনে একটা উন্মত্ত মবের ঢুকে পড়া, কচি কচি ছাত্র নেতাদের গলায় মৌলবাদী গর্জন, হিন্দুদের উদ্দেশ্য করে স্পষ্টতই একটা থ্রেট কালচার, সেগুলো দেখছিলাম। যখন আমরা দেখছিলাম কিভাবে একটা গণতান্ত্রিক দেশে একটা পত্রিকার অফিস রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয়, একটা 5 তারা হোটেল সেখান থেকে গল গল করে কালো ধোঁয়া বেরোয়, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যখন রাজপথ লক্ষ্য জঙ্গির দখলে চলে যায়, যারা মননে জঙ্গি, যারা চরম মৌলবাদী, যখন
একটা দীপু দাসকে পেয়ারা গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়, তখন সেই ছবিগুলো দেখে আমরা যেমন শিউরে উঠছিলাম, ভাবার চেষ্টা করুন, যেটা কেউ হয়তো এর আগে আপনাকে বলেনি, তখন এই কলোনির মানুষগুলোর সেই টিভিতে ছবিটা দেখে, পত্রিকায় সেই স্টিল ইমেজটা দেখে তাদের মনের ভেতর কি রিয়াকশান হচ্ছিল। এরপর তারা দেখেছেন আরও অনেক কিছু। তারা দেখেছেন কিভাবে বাংলাদেশে আরও বিস্তীর্ণ অঞ্চলে প্রায় হিন্দুদের খালি করে দেওয়া হচ্ছে, তাদের থাকার ব্যবস্থা নেই। হিন্দু মন্দির নাকি পাহারা দিতে হচ্ছে সেখানে, আর যারা পাহারা দিচ্ছেন তারা নিজেদের উদারবাদী বলে দাবি করছেন। দেখেছেন আমরা কিরম হিন্দুর মন্দির আগলে রেখেছি। কেউ কি তখন প্রশ্ন করছিলেন যে এতই যদি উদারবাদী, এতই গণতান্ত্রিকতা, এতই সেকুলার ইমেজ থাকে দেশটার, তাহলে মন্দির কেন রাতে পাহারা দিতে হচ্ছে? ভাবার চেষ্টা করুন তো। কখনো ভেবে দেখেছেন কেন ব্লগারদের খুন হতে হচ্ছে শুধু তারা দেশের এই পরিস্থিতিটা নিয়ে লিখছেন বলে বা বলতে চাইছেন বলে কিছু? কখনো ভেবে দেখেছেন যে চিন্ময় কৃষ্ণ একজন হিন্দু ধর্মগুরু, তিনি ইসকনের সঙ্গে যুক্ত। সেই ইসকনকে বাংলাদেশে প্রায় একটা জঙ্গি সংগঠনের প্যারামিটারে দেখা হচ্ছিল। কোনো রকম প্রপার কোনো বিচার ছাড়া, তার হয়ে কোনো উকিলও দাঁড়াতে চাননি আদালতে, সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাখা হয়েছে। বিচারের নামে এই ধরনের প্রহসন ঢাকার সর্বোচ্চ আদালতে আমরা দেখেছি, দিনের পর দিন দেখেছি। এগুলো এই মানুষগুলো দেখছিলেন। একই সঙ্গে তারা দেখছিলেন হরগোবিন্দ দাস, চিন্ময় দাসের পরিণতি, চন্দন দাসের পরিণতি। কেন চন্দন হরগোবিন্দর কথা বললাম? কারণ এই চন্দন হরগোবিন্দও একদিন মুর্শিদাবাদের বুকে তারা প্রতিমার মূর্তি তৈরি করতেন। তারা কিন্তু মনে প্রাণে বাম রাজনীতিকে ভালোবাসতেন, তারা বাম কর্মী ছিলেন। তাদের যখন এপার বাংলায় একটা পকেটে এই ধরনের কোনো বিদ্বেষের শিকার হতে হয়, যখন তাদের খুন হতে হয় নৃশংসভাবে, তখন তাদের ছবিটার সঙ্গে বাংলাদেশের ছবিটার খুব বেশি তফাৎ কিন্তু এই কলোনির মানুষজন করতে পারছিলেন না। ততদিনে হয়তো কলোনির এক প্রজন্ম চোখ বুজে ফেলেছে, দ্বিতীয় প্রজন্ম আর তৃতীয় প্রজন্ম খুব আশ্চর্যজনকভাবে দেখছে এই ছবিগুলো, আর মনে মনে হয়তো ফিরে যাচ্ছে দ্বিতীয় প্রজন্ম সেই বাবার মুখ থেকে শোনা, মায়ের মুখ থেকে শোনা ছোটোবেলার বিভীষিকার গল্পগুলোয়। আর তৃতীয় প্রজন্ম যারা এগুলোর কিছুই দেখেনি, তারা আশ্চর্য হয়ে দেখছে, তাহলে কি দাদু দিদা বাবা মায়ের বলা আলোচনার প্রত্যেকটা কথা একেবারে পাই টু পাই সত্যি ছিল? তাহলে কি এই ছবিগুলোও তারা তখন দেখে এসছিলেন? সেই জন্য কি তারা পালিয়ে এসছিলেন ছুটে? তাই জন্যই কি আজকে আমার অস্তিত্ব? তাই জন্যই কি আমি আজকে বেঁচে আছি, এখানে নিঃশ্বাস নিতে পারছি? এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো ততদিনে পশ্চিমবাংলার বুকে কলোনির মানুষগুলোকেও, এই প্রজন্মকেও ভাবাতে শুরু করে দিল। আর সেই ভাবাতে শুরু করার সঙ্গে সঙ্গে তার একটা অন্য ইমপ্লিকেশন তৈরি হলো, জানেন তো? ততদিনে তারাও বুঝতে শুরু করলেন যে বাম রাজনীতির ছত্রছায়ায় আমার আগের প্রজন্ম এত নিরাপদ ফিল করত, সেটা কি আদৌ আর আমাদের পাশে আছে? নাকি এই বাম রাজনৈতিক দলগুলো বা তখন যারা সরকারে ছিলেন সেই তৃণমূল কংগ্রেস ক্রমশ বড্ড বেশি সংখ্যালঘু তোষণের রাজনীতিতে ডুবে যাচ্ছে? আর যত তারা সেই কাজটা করছে, তত তারা বোধহয় হিন্দুদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হিন্দুরা যেন তাদের কাছে আর খুব পছন্দের বা চাহিদার ভোট ব্যাংক নন। তারা 2021 এবং 2026-এ মতুয়া ভোট ব্যাংকেও কিন্তু দেখেছেন। মতুয়ারা কিন্তু ভুলে যাননি যে তাদের কোন পরিস্থিতিতে ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় আসতে হয়েছিল। তারা কিন্তু এই সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনেও ব্লক হিসেবেই ভোট দিয়েছেন। হ্যাঁ, তাদের বিরুদ্ধেও এসআইআর হওয়ার পর সিএএ প্রসঙ্গে বারবার অনেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে এই ভোটগুলো বোধহয় এবার আর বিজেপির সঙ্গে থাকবে না। কিন্তু ইভিএমের ফলাফল অন্য নির্দেশ করেছে, অন্য ইঙ্গিত দিয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই
50 বছরের যে রাজনৈতিক চলন, তারপর বাংলার কলোনিগুলো কি আবার অবশেষে তাদের পুরনো শেকড়ে ফিরছে? হিন্দুত্বই কি তাদের এই শেকড়, যে শেকড় হয়তো দীর্ঘদিন প্রজন্মের পর প্রজন্ম তাদের বুঝতে দেওয়া হয়নি, তাদের ভুলিয়ে রাখা হয়েছিল, তাদের বারবার একটা অন্য রাজনৈতিক মতাদর্শকে আফিমের মতো তাদের সামনে দেওয়া হচ্ছিল, যাতে তারা সেই আইডেন্টিটিটা ভুলে থাকেন? আজ এই প্রশ্ন কিন্তু করতে হবে, কারণ এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের কাছে বিশ্বাস করুন আস্তে আস্তে এই সমস্ত ভাগাভাগির অভিঘাতগুলো কিন্তু একদিন পাতলা হয়ে যাবে, আপনি মানতে চান বা না চান। মোহনবাগান ইস্টবেঙ্গল এখন কিন্তু তাদের কাছে আর সেই আইডেন্টিটির বিষয় নয়, জানেন তো? কারণ আমি নিজে এরকম বহু মানুষকে চিনি, ছেলে মেয়ে নির্বিশেষে, যারা হয়তো ওই কলোনির কোনো তৃতীয় প্রজন্ম, তারা কিন্তু এই মুহূর্তে হয়তো মোহনবাগানের সমর্থক হয়ে গেছেন। হয়তো এপার বাংলার ঘটি বাড়ির কোনো ছেলে বা মেয়ে, তারাও কিন্তু কালের নিয়মে আশ্চর্যজনকভাবে হয়তো এখন ইস্টবেঙ্গল সমর্থক হয়ে গেছেন। সুতরাং ওই যে বলছিলাম যে ওই ভাগাভাগির আইডেন্টিটিটাই এখন তাদের জীবনের চরমতম বাস্তব নয়। তারা এখন নিজেদের ভারতীয় আইডেন্টিটিটা, বাঙালি হিন্দু আইডেন্টিটিটা, সেটাকে অনেক তারা আত্মস্থ করতে পেরেছেন। আর সেই আত্মস্থ করতে পারার সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক পছন্দ সেটাও কিন্তু পাল্টেছে। ওই যে বলছিলাম যে কখনো একটা কোর বাম ভোটার থেকে কলোনি আস্তে আস্তে তৃণমূলের ভোটার হয়েছে, আবার সেই কলোনি এবার গত 5 বছরে আস্তে আস্তে বিজেপির ভোটার হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ভোটিং চয়েসটা তাদের একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত হিসেবে আমরা দেখব, নাকি সেটার কোনো দীর্ঘ ইম্প্যাক্ট থাকবে? তার মধ্যেই বোধহয় এই প্রশ্নটার উত্তর লুকিয়ে রয়েছে। কারণ ওই যে বলছিলাম, দিনের শেষে বাঙালি হিন্দু আইডেন্টিটিটাকে কিন্তু কলোনির ওই পিঠের কাঁটাতারের দাগটার থেকে আলাদা করা যায়নি। তাদের বছরের পর বছর, দশকের পর দশক শুধু ওই কাঁটাতারের দাগটা দেখিয়ে এপার বাংলার বুকে এসে তাদের নিজেদের এস্টাবলিশ করার লড়াইটাকেই যে গুরুত্ব দেওয়ার চেষ্টা কিছু মানুষ করছিলেন, কলোনির মানুষগুলো কিন্তু তাদের ধর্মীয় আইডেন্টিটি, কী কারণে তাদের একটা দেশ ছেড়ে অন্য দেশে আসতে হয়েছিল, সেটা তারা ভোলেননি। আর সেই কলোনিরই যে নতুন প্রজন্ম, তাদের যারা জেন জি, তারা কিন্তু খুব অদ্ভুতভাবে, জানেন তো, আজও ভারত বিশ্বকাপ জিতলে বা ভারত একটা মঙ্গলযান পাঠালে বা ভারত যদি বিশ্ব মানচিত্রে কোনো গর্বের মুহূর্ত তৈরি করে, তাহলে তারা একইভাবে গর্বিত হন, আনন্দ পান। কারণ তারা তো ভারতীয় হয়ে গেছেন, তারা তো নিজেদের ভারতীয় আইডেন্টিটিটার সঙ্গেই তাদের বাঙালি হিন্দু আইডেন্টিটিটাকে দেখছেন। আর সেটাই এই মুহূর্তে রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে বিজেপিকে, আর নিশ্চিহ্ন করে দিয়েছে বিরোধীদের। কলোনির এই আইডেন্টিটির রাজনীতি, সেটা কিন্তু বোধহয় পশ্চিমবঙ্গে একটা দীর্ঘ অভিঘাত রেখে যাবে। কি ভাবছেন আপনারা? আজকে আমাদের যে আলোচনা, সেটা আমরা চেষ্টা করেছিলাম এমন একটা স্পর্শকাতর বিষয়কে ছুঁয়ে যেতে, যেটা হয়তো মেনস্ট্রিম মিডিয়ায় সেভাবে আলোচনায় উঠে আসেনি নির্বাচনের পরে। হয়তো প্রতিদিনের আলোচনায়, প্রতিদিনের সিনেমা, সিরিয়াল, গল্প, উপন্যাস, কোনো কিছুতেই এই আলোচনার প্রেক্ষাপটটা ধরার চেষ্টা হয়নি বা ইচ্ছাকৃত ধরা হয়নি। আমরা খবরের ডান দিকে সেই অংশগুলোই তো ধরার, ছুঁয়ে দেখার চেষ্টা করি। যদি এই ভিডিওটা আপনারা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। যে প্রজন্মেরই আপনারা দর্শক হন না কেন, যদি মনে হয় যে আজকের এই আলোচনাটা কোথাও গিয়ে আপনার মনে একটা ছাপ ফেললো, তাহলে আপনি আপনার দাদু বা দিদাকে স্মার্টফোনে দেখাতে পারেন, বা যদি তারা দেখেন, তারা
পরের প্রজন্মের কাছে শেয়ার করতে পারেন। ইউটিউবে আপনি যদি খবরের ডান দিক দেখে থাকেন তাহলে একটু আমাদের সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে পারেন। অবশ্যই আপনার যেটা বক্তব্য বা এই পর্ব দেখে আপনার যা মনে হলো সেটা আমাদের লিখে জানান, কমেন্ট করুন। আমরা ফেসবুকেও আছি, সেখানেও একই সঙ্গে একই সময়ে প্রতিদিন আমাদের ভিডিও আসে, দেখুন। অবশ্যই মতামত দিন, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, সমালোচনাও করতে পারেন চাইলে। আর অবশ্যই শেয়ার করুন বেশি করে আমাদের কন্টেন্ট। দেখা হবে আবারই এই রকম কোনো ছক ভাঙা টপিক নিয়ে আলোচনায় খুব তাড়াতাড়ি। আমি প্রদীপ্ত আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।